ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদের যাব হচ্ছে ঠিক শ্রীরামপুর কেন্দ্র থেকে। এটা আবর্তিত হয়ে হুগলি জেলার রাজনীতি নিয়ে কি বলছেন বিভিন্ন পক্ষের যারা রয়েছেন। এরা দীর্ঘদিন ধরে তার নিজের যে রাজনৈতিক দল তাদের হয়ে সংগঠনের কাজ করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন পদাধিকারী থেকেছেন এক জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, কোনো একটা জায়গা থেকে যখন শেষ হয় যে যার নিজের সাপেক্ষে যে স্লোগান দিচ্ছেন, যা নিঃসন্দেহে একটা কিন্তু বড় বার্তা পৌঁছে দেয়। বাংলার রাজনীতি নিয়ে অনেক কথা বিতর্ক হয়, রাজনৈতিক হিংসার প্রসঙ্গ আসে, দুর্নীতির প্রসঙ্গ আসে, কিন্তু যে রাজনৈতিক যে মতাদর্শগত লড়াই হয়েছে দীর্ঘ 34 বছর ধরে বামেদের সাথে এই হুগলি জেলা জুড়ে এক দীর্ঘ লড়াই কংগ্রেসের ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস হয়ে যায়, তারপরে শুরু হয় সেখানে হচ্ছে আকবর আলী খন্দকার নতুন উঠে আসেন, কেশপুর থেকে উঠে আসেন। তারপর আমরা যদি আরামবাগ ওই জায়গাটায় শৈলেন সিনহার মতো ব্যক্তিত্ব, কত নাম বলবো। এবং পরবর্তী ক্ষেত্রে ভিখারি পাসওয়ান ঘটনার পর একজন আইনজীবী হিসেবে উঠে আসতে শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2009 সালে থেকে তিনি সাংসদ এবং নিঃসন্দেহে এক হেভিওয়েট প্রার্থী তিনি, এ ব্যাপারে কোনো সন্দেহ নয়। তাকে সমীহ সম্ভ্রম যেমন করে এবং বহু লোক তাকে ভালোবাসেন, তার বিভিন্ন কথাকে তারা মন দিয়ে শোনেন। হুগলি জেলার রাজনীতি খুব গরমাগরমও থাকে এবং সেখানেও ভাষার ব্যবহার নিয়ে অতীতে অনিল বসুকে নিয়ে অনেক প্রশ্ন এসেছে। কিন্তু সেই হুগলির রাজনীতি বরাবর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরিয়ে দিয়েছে যাকে বলে, একদম নানাভাবে। এবং রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন হুগলি কেন্দ্রের প্রার্থী, এবং আরামবাগ কেন্দ্রেও অপরূপা পোদ্দারকে বসিয়ে দিয়ে সেখানে নতুন প্রার্থী এসেছেন। হয়তো নিঃসন্দেহে এটা দুঃখ দিয়েছে অপরূপা পোদ্দারকে, কিন্তু তার সত্ত্বেও সেখানেও কিন্তু একটা রাজনীতি চলছে। এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি সংগঠনের জন্য এবং হচ্ছে ভোট পাওয়ার জন্য তিনিও উদয়স্ত পরিশ্রম করছেন। সব খবরই রয়েছে, এক এক করে 42টা কেন্দ্রই আপনাদেরকে দেখাবো, জনমত নেব, তারপর 1 তারিখের পর জানিয়ে দেবো যে কে আসতে চলেছেন। এবং প্রত্যেক দিন প্রোগ্রাম ফলো করবেন, ফেসবুক স্ট্রিমিংয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখুন সেই পর্ব বিভিন্ন রাজনৈতিক দলের থেকে ঠিক কী কী বক্তব্য উঠে আসছে, রাজনৈতিক বক্তব্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা, এই যে হুগলি জেলায় তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ, এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কতটা দেখা যাচ্ছে? আমরা 12 মাস বিভিন্নভাবে মানুষের সঙ্গে থাকি। পৌরসভা, পঞ্চায়েত, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের মধ্যে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিতরণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে প্রত্যেক জেলায় খুশি, হুগলি জেলারও মানুষ খুশি। 2014 সাল 2019 সালে ভারতীয় জনতা পার্টি দেশের মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যেরকম প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষের কাছে সে বেলুন ফেটে গেছে। এই 2024 লোকসভা নির্বাচনে আপনি বলছেন যে প্রতিশ্রুতি যেটা দিয়েছিল রাখেনি, বেলুনটা ফেটে গেছে। একটু আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে ভারতীয় জনতা পার্টি 2014-19 আমি আস্তে আস্তে দেখছি, মানে হুগলিতেও দেখলাম বা শ্রীরামপুরে অনেকটা দেখতে দেখতে আসছিলাম, কোনো দেওয়াল লিখন বা প্রচারে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সেভাবে দেখতে পেলাম না। এটার কারণটা কি? এটা হচ্ছে এইটা বিশেষ কোনো কারণ নয়। কারণ ভারতীয় জনতা পার্টি এবার এটা একটা সিস্টেমে তারা সাজাচ্ছে এই অর্থে যে আপনার ওনারা মানে বিভিন্ন রকম যে এমনি দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। এবার যেহেতু প্রার্থী এখানে অনেক দেরি করে আমাদের নির্বাচন হয়েছে, কিন্তু তার জন্য আমাদের কী হচ্ছে, একটু দেরি হচ্ছে। কিন্তু আমাদের সংগঠনের সমস্ত কিছু ভেতরকার সমস্ত দলীয় কাজকর্ম সেটা সঠিকভাবেই হচ্ছে।
আমি একটু আসবো হচ্ছে আপনার কাছে, তারপর আমি রতনদা আপনার কাছে আসছি। সেটা হচ্ছে এই যে তিনটে কেন্দ্রের মধ্যে শ্রীরামপুরের দীপশিতা ধর তিনি প্রার্থী, সিপিআইএম এর প্রার্থী, যার জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনের একটা রয়েছে। কিন্তু সত্যি কি এই রাজ্যে এমতো অবস্থাতে কি বামপন্থী প্রার্থী যারা হয়েছেন তাদের সম্ভাবনা কি আছে? তারা প্রার্থী হয়েছেন ঠিক কথাই, কিন্তু কোনো রকম কি আশাবাঞ্জক পরিস্থিতি তৈরি করতে তারা পেরেছেন? শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি দীপশিতা ধর যে মেয়েটি যথেষ্ট শিক্ষিত মেয়ে, যথেষ্ট ভালো মেয়ে এবং ভদ্র মেয়ে। আর বামপন্থের কর্মীরা এই ইলেকশন বলে তারা মুভমেন্ট করবে আর সারা বছর ঘরে বসে থাকবে, এই মানসিকতা নিয়ে কেউ বামফ্রন্ট পার্টি করে না। এরা সবসময় মানুষের সঙ্গে ছিল, এখনও আছে, আগামী দিনও থাকবে। এবং এর প্রতিফলন যে আমরা যে রয়েছি আগামী লোকসভা নির্বাচনে তার নিশ্চয়ই প্রভাব পড়বে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বামপন্থীর একটা সময় আমরা দেখেছি শ্রীরামপুর বা হচ্ছে হুগলি খুব তাবড়ো তাবড়ো হচ্ছে সাংসদ যারা সিপিআইএম থেকে নির্বাচিত হয়েছেন, বা আরামবাগ অনিল বসু, ঠিক সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসের যে এরকম পরিস্থিতি ছিল, তারপর তৃণমূল কংগ্রেসের আশাতে, তারপর আপনি কি মনে করেন যে এই নির্বাচনটা বামেদের কাছে আবার একটা নতুনভাবে পুনর্জাগরণের হবার কোনো চান্স আছে? আর প্লাসকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পার্টিটা ভারতের কমিউনিস্ট পার্টি, এরা সিপিএম সিপিআই একসঙ্গে ছিল। ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে এরা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলে, জনগণতান্ত্রিক বিপ্লবের পক্ষে কথা বলে। তা ব্রিটিশের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে স্বদেশী আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামের লড়াই, সেই সময় তারা সাম্রাজ্যবাদের দালাল হয়ে স্বদেশীদের সমস্ত ইনফরমেশন ব্রিটিশ পুলিশকে দিত এবং স্বদেশীদের ধরিয়ে দিত। এটা এর কি কোনো প্রমাণ বা প্রমাণ আছে? প্রচুর প্রমাণ আছে, এবং এটা আজকের কথা নয়, এটা সকলেই জানে যে সেই সময় তারা ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে তারা স্বদেশীদের ধরিয়ে দিত, এবং এটা দিয়ে সাম্রাজ্যবাদের দালালের সূত্রপাত। পরবর্তীকালে আমি আরও অনেক ব্যাপার আছে যেগুলো থেকে আরও ক্লারিফাই করবো। যেমন আমি আরও সুন্দর করে ব্যাপারটা বলবো। যেমন মার্কিন সাম্রাজ্যবাদ তারা কমিউনিস্টের সবচেয়ে বড় শত্রু সারা বিশ্বে। মার্কিন সাম্রাজ্যবাদের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে অ্যান্টি কমিউনিস্ট অর্গানাইজেশন। সেটা কন্ট্রোল করে মার্কিন সিআইএ। এই মার্কিন সিআইএ তারা পূর্ব ইউরোপ থেকে কমিউনিস্টকে নিশ্চিহ্ন করেছে। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, সেখান থেকে তারা কমিউনিস্টকে নিশ্চিহ্ন করেছে। তারা ফিডেল কাস্ট্রো মারা যাবার পর কিউবাকেও তারা বুর্জোয়া রাজ এবং আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদের মতন। রাশিয়ায় তারা বরিস ইলিয়াসিন এবং মিখাইল গার্বাচেভ, তারা গ্লাসনদ পেরেস্তেইকা করে তারা রাশিয়াকে টুকরো করেছে, এবং পরবর্তীকালে গার্বাচেভ মৃত্যুর দিন অবধি নিজের দেশে আর ফিরতে পারেনি, আমেরিকায় তার রাজনৈতিক আশ্রয়তে ছিল। কিন্তু ভারতের সাথে এর কি সম্পর্ক? সেটা না, এবার আসছি। এবার আন্তর্জাতিক কমিউনিস্ট দুনিয়াতে দেখা যাচ্ছে যে সকলেই অ্যান্টি কমিউনিস্ট লীগের বেতনভোগ কর্মচারী, এবং ভারতবর্ষেও যারা কমিউনিস্ট তারাও অ্যান্টি কমিউনিস্ট লীগের বেতনভোগ কর্মচারী। আমার কথা হচ্ছে, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবো, আপনি কি এটা একমত? একটা কথা বলছি রতনবাবুকে, যে ওনাদের এই তৃণমূলীদের একটা খুব সুন্দর কালচার, যেখানেই দেখে ওনার ভারত ভ্রমণ করতে খুব ভালোবাসেন। ইলেকশনটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে একটা পার্লামেন্ট ইলেকশন। এখানে আমাদের আলোচনা হবে আমাদের শ্রীরামপুর কেন্দ্র নিয়ে। তো আমি ভারত ভ্রমণে যাবো কেন? আমি কি করেছি না করি জনগণকে সেখানে বলি। আমি এখানে এসে আমি কেন ভারত ভ্রমণে যাবো? আমি কমিউনিস্টদের তাদের জনধারণটা বলতেই হবে, তাদের শুরু বলতে হবে। তাহলে প্রথম কথা, এরা সোশ্যাল ডেমোক্র্যাট। ইউ আর দি কম্প্রোমাইজিং ফোর্স বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল। এরা ভারতবর্ষে এরা বুর্জোয়া, এরা কি দেখলো? এরা দেখলো সংসদীয় গণতন্ত্রকে এরা সমর্থন করতো না। এরা দেখলো যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে বনে জঙ্গলে থাকতে হবে, গাছে বাদুড়ের মতো ঝুলতে হবে, খাওয়া দাওয়া গাছের পাতা খেতে হবে, বাবা প্রচুর কষ্ট, বউ ছেলে নিয়ে সংসার করতে হবে, ঘর করতে হবে, 5 স্টার লাইফস্টাইল দরকার। অতএব সংসদীয় গণতন্ত্রের শুয়োরের খোঁয়ারে প্রতিনিধিত্ব করতে হবে। হঠাৎ ডায়ালগটা থ্রোয়িং করলো আমলাতন্ত্র এবং বুর্জোয়াতন্ত্রকে দুর্বল করতে গেলে আমলাতন্ত্র বুর্জোয়াতন্ত্রের মধ্যে ঢুকতে হবে, ঢুকে দুর্বল করতে হবে, সংসদীয় গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতে হবে। সেটা ক্ষতি বা কি? এটা তো ভারতবর্ষের মধ্যে ঢুকে
তার আমলাতন্ত্র দুর্বল করতে গিয়ে নিজেরাই আমলাতন্ত্র এবং এর দুর্বলতা নিজেরাই শিকার হয়ে গেল। আপনি কি মনে করেন যে ভারতবর্ষে যে আজকে হিন্দু জাতীয়তাবাদের যে একটা উত্থান, সেখান থেকে কোথাও কি রতনবাবু মানে একটু দৃষ্টিটাকে অন্যদিকে বামেদের দিকে টার্গেট করেছে? বামেরা কি এতটা শক্তিশালী এখন? না, বামানে এখন কোনোভাবেই শক্তিশালী নয়, তাহলে এখন জায়গাটা শূন্য জায়গায় চলে এসছে। এবার তারই মুসলিমও কিছু লোক আছে যারা তরফায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান যে শাসক এবং প্রশাসন যেগুলো চলছে, যে দুর্নীতি, যে তোলাবাজ, যে অপরাধমূলক কাজ করছে, সে একটা হচ্ছে পশ্চিম বাংলাকে একটা হচ্ছে মানে আপনার একটা অন্তিম জায়গায় পৌঁছে দিচ্ছে, অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছে, অন্তিম জায়গায় পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গকে। কি বলবেন? পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়, উগ্র মৌলবাদীদের হাতে ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষরা আতঙ্কে ভোগ করছে। এক হচ্ছে সিএএ নিয়ে মানুষ দ্বিধাবিভক্ত। কয়েকদিন আগে একজন যুবক আত্মহত্যা করেছে সিএএ নিয়ে, তার নাগরিকত্ব নিয়ে সেটা নেই। আর আরেক দিকে কৃষকরা আন্দোলন করছে, কৃষকদের দিকে প্রধানমন্ত্রী তাকাচ্ছে না। আরেক দিকে ইভিএম নিয়ে আন্দোলন হচ্ছে, ইভিএম মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করছে না। মানুষ যাকে না পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে, কিন্তু বিজেপি ভোট পেয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষ মানে গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ে ময়দানে নেমে গেছে। তাই আমরা চাইছি যে পশ্চিমবঙ্গের মাটি লড়াইয়ের মাটি, সংস্কৃতির মাটি। এই মাটিতে যারা ধর্মযুদ্ধ লাগাতে চাইছে, এই মাটিতে যারা সংস্কৃতি লাগাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই যে কথাগুলো যে আজকে নিতাইবাবু বললেন, যে কথাগুলো, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ ওরাই কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য করতে যাচ্ছে। দ্বিতীয়ত ও সিএ নিয়ে যে কথা বললো, আমার মনে হয় তার আগে ওকে পড়াশোনা করাটা দরকার আছে। কারণ সিএর ব্যাপার যেটা রয়েছে সেটা কিন্তু মানে ভারত ছেড়ে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা তো আমরা দেখলাম যে আসামেতে সিএ বলে তারপর এনআরসি করা হলো এবং ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হলো। তার মধ্যে ম্যাক্সিমামই হিন্দু, মানে ওপার বাংলার হিন্দু। তাই এটা তো পরিষ্কার আসামের ক্ষেত্রে তো ক্লিয়ার হয়ে গেছে যে ওটার পর ওরা এনআরসি করবে। আপনি এতক্ষণ ধরে সিপিএমকে আপনি বললেন, কিন্তু ইলেকটোরাল বন্ড নিয়ে যেটা নির্মলা সীতারামনের হাজব্যান্ড পর্যন্ত বলেছে যে এটা পৃথিবীর ইতিহাসে একটা বড় স্ক্যাম, কিন্তু এটা কিন্তু প্রথম থেকে, এবং এই ইলেকটোরাল বন্ডে সিপিআইএম কিন্তু এর মধ্যে নেই। কিছু বলবেন? না, সিপিআইএম এর মধ্যে নেই না। মেন কথাটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের মধ্যে ওরা তো যা খেলে, ওরা তো ইন্টালেকচুয়াল ধাপ্পাবাজ, ডাক সাইডে ধাপ্পাবাজ নয়। ওরা ইন্টালেকচুয়াল ধাপ্পা, ওরা যা করে সব কিছুই অন্তরালে করে, ওপেনলি কিছু করে না। ওদেরকে ধরতে গেলে সূক্ষ্ম খেলা, তো ওদেরকে ধরতে গেলে আরো হাইটেক গেম দরকার। আপনাদের ইন্টেলেকচুয়াল ধাপ্পাবাজ বলছে। সত্যি কথা বলতে কি, এই ইলেকট্রাল বন্ডের ব্যাপারে যা দেখছি এখন, এই দুখানা মুখোশ পরা পার্টি, এক হলো ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল, তারা হলো ভোট কেনা বেচা করে। তো এদের এগুলোর প্রয়োজন আছে, আর বামপন্থী ঘরের লোকদের এদের সে প্রয়োজন নেই। এরা আন্তরিকভাবে পার্টিটা করে এবং তারা মানুষের কাছে যায়, এবং মানুষ স্বতঃস্ফূর্ত বামপন্থীকে ভোট দিয়ে আবার পুনর্নির্বাচিত করে। প্রথম কথা হচ্ছে, বিশ্ব রাজনীতি বড় বড় কথা আহরণ করে লাভ নেই। দেশের মাটিতে গড়ে ওঠা উচ্চ সংস্কৃতির আধারের সঙ্গে যোগসূত্র মিলিয়ে চলতে হবে, নাহলে হারিয়ে যেতে হবে। আমার দেশের শরৎচন্দ্র দেবদাস অনেক বড় চরিত্র। আমরা আমার দেশের মনীষী মূল্যায়ন করে তাদের নির্দেশিত পথে যদি কিছু করতে পারি, জনগণ নেবে। চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান নয়, ভেনেজুয়েলার উগো সাবেজ আমার নেতা নয়, ভামিদির ইলিজ লেনিন আমার নেতা নয়, ফিডেল কাস্ট্রো আমার নেতা নয়, কিম ইল সুং আমার নেতা নয়। আপনি কি এই বার্তাটা মানে পুরনো যারা সিপিআইএম এর সাংসদ বা যারা ছিলেন তাদের উদ্দেশ্যে কি আপনার মানে কোনো একটা যন্ত্রণা থেকে কি এই বার্তাগুলো আপনি দিতে চাইছেন? আমি তো গোড়া যন্ত্রণা না। আমার কাছে কথা হচ্ছে, বই পড়ে জলে সাঁতার কাটা যায় না। আমি যদি মীর সেন, আরতি সাহার বই পড়ি, ইন্টারন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বইটা কিনে 1000 বার যদি আমি ওই সাঁতার শেখার বইটা পড়ি, আমাকে যদি বালি ব্রিজ আর হাওড়া ব্রিজের ওপর থেকে ছেড়ে দেওয়া হয়, আমি যেখানে পড়বো সেখানে ঢুকে যাব। এদের কথা হচ্ছে, মার্ক্সবাদ পড়েছি, দাস ক্যাপিটাল পড়েছি, আমি কমিউনিস্ট হয়ে গেছি। পইতে থাকলে না বলি থাকলেই পুরোহিত না, তার কর্মপদ্ধতি প্রমাণ করবে সে পুরোহিত কিনা, সাচ্চা পুরোহিত কিনা। তেমনি তাকে তার সমাজের প্রতি দায়িত্ব, তার সততা, তার আন্তরিকতা, তার মানুষের প্রতি দায়বদ্ধতা, তার লাইফস্টাইল, তবে সে একটা প্রকৃত অর্থে কমিউনিস্ট। কোথাও একটা জায়গা থেকে হুগলিতে লকেট একটা সময় জয়লাভ করেছিল 2019 সালে,
কিন্তু এবারের একটা জায়গায় বারবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাকে দেখা যায়নি 5 বছরে। কেন এরকম হয়? জিতে আসার পর প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? আচ্ছা, প্রার্থীর ব্যাপারে যে অভিযোগগুলো তুলছে আসলে হচ্ছে কি লোকে কিছুটা হচ্ছে ভোট প্রচার এবং ভোটকে আরও এগিয়ে দেওয়ার জন্য অন্যান্য যে পার্টিগুলো আছে তারা এই প্রচারটা করছে, কিন্তু ব্যক্তিগতভাবে লকেট চ্যাটার্জি কিন্তু প্রত্যেকটা জায়গায় গেছে এবং প্রত্যেকটা জায়গায় তার কার্যকলাপগুলো রয়েছে। সুতরাং একমত। লকেট চ্যাটার্জিকে হুগলিতে মানে সাধারণ মানুষ বলছে ডুমুরের ফুল। ভোটে জেতার পরে ওনাকে দেখা যায় না, শুধু রাজনীতিকরণের জন্য, শুধু সরকারের বিরোধিতা ছাড়া ওনার কোনো কাজ নেই। এই নির্বাচনে লকেট চ্যাটার্জি কেন, হুগলি জেলায় 3টে মিশেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জিতবে। দুর্বলের সাথে সবলের লড়াই, আমরা মানুষের পাশে আছি। আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ আমাদের সমর্থন করবে। যাদের কাছে প্রকল্প নেই, যাদের বিশ্বাসযোগ্যতা নেই, তারা মানুষের সমর্থন পাবে না। আমাদের পশ্চিমবঙ্গে এবার ঐতিহাসিক লড়াই হবে। এই লড়াইয়ে পশ্চিম মাটিতে একটা নতুন ইতিহাসের সূচনা হবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতের রাজনীতিতে মানুষের পাশে আছে বাংলা। আপনাকে একটা প্রশ্ন রাখি। শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ এর যে প্রার্থী, বাম কংগ্রেস আইএসএফ, মানে একসাথে কি শ্রীরামপুর কেন্দ্রে সবাই মিলে কি কল্যাণ ব্যানার্জিকে আপনারা মোকাবিলা করতে চলেছেন? অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী পক্ষের নেতা দাশগুপ্ত বললেন ডুমুরের ফুল। সত্যি উনি সত্যি কথাই বলেছেন। কল্যাণবাবু একজন ডুমুরের ফুল। আমি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আমি একজন ভোটার, আমি একজন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন সমর্থক। তো বিগত যে 5 বছর হয়ে গেছে একটা বারের জন্য ওনাকে আমি দেখিনি। হয়তো কোথাও 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 উৎসব বা মেলা ফেলা হলে পরে উনি একটু আসেন, মুখটা দেখান, আবার উনি চলে যান। আর ভারতের কমিউনিস্ট পার্টির কর্মীরা দীপশিতা থেকে শুরু করে যারা যারা আছেন তারা ওই দেয়ালে লেখে রাজনীতি পছন্দ করে না বা ওই পোস্টারদের রাজনীতি পছন্দ করে না, তারা মানুষের সঙ্গে থেকে পছন্দ করে। আর আমার এটাও বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস ভাইদের বলি যে এই দীপশিখাধর অর্থাৎ সিপিএম পার্টি এই শ্রীরামপুর কেন্দ্রে কিন্তু একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে, এবং আমরা এই সিটটা এবছর আমরা জিতবো। শুধু ওই একটা নয়, আরও 9টা সিট আমরা দখল করে আমরা ভারতের পার্লামেন্টে আমরা এবার গিয়ে এবার বসবো। এই যে নতুন যে সমীকরণ হচ্ছে নিতারবাবু ঠিকই বলেছে, আমরা আবার যাব। গৌতমবাবু যেটা বললেন এটা খুব হাস্যকর ব্যাপার হয়েছে যে সিপিএম যা 34 বছর যা করে গেছে সাম্প্রদায়িক দাঙ্গা কিছু ছিল না। তৃণমূল এদের বর্তমানে 3টে যেসব অস্ত্র, দল এদের এবং 3টে প্রশাসন অস্ত্র, যেগুলো করে যাচ্ছে সেইগুলো নিয়ে এনআইএ লোকে বুঝে গেছে সাধারণ আর মানুষ এই কতটা 3টে অস্ত্র কষ্টে দিয়ে রয়েছে। যুদ্ধ করতে নেমেছে রাস্তায়। শুধু ওই এদের আর কিছু আশ্বাসী নেই। কার্ড, এদের কোনো- এই প্রকল্প কোনো টাকা base দেওয়া, ওই নেই। প্রকল্প টাকা দিয়ে লোককে মুখ বন্ধ করে গেছে। এখন লোক, পশ্চিমবাংলার লোক সচেতন হয়ে গেছে এবং এবছর লোকসভা ভোটে 2024-এ পদ্মপুর ফুটবে এবং শ্রীরামপুর লোকসভা থেকে আমাদের কবি শঙ্কর বোস মহাশয় উনি আমাদের প্রার্থী হয়ে জয়লাভ করে আমরা মোদিজিকে আমরা এটাকে পুরস্কার হিসেবে দেব। রতনবাবু, আপনি এই জেলার রাজনীতি দীর্ঘদিন ধরে দেখেছেন, মানে কংগ্রেসের বামেদের একটা দীর্ঘ একটা পর্যায়ে, তারপর তৃণমূলের উত্থান, বহু রাজনৈতিক। কল্যাণবাবু কি সত্যি বিভিন্ন রয়েছেন, তিনি জিতছেন কিন্তু অনেকেই তাকে বলেন ডুমুরের ফুল, যেমন এই মাত্র বলা হলো। ডুমুরে ফুল বলে তো লাভ নেই। কল্যাণের তো ভোট নয়, ভোট হচ্ছে মমতা ব্যানার্জির ভোট, মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পের ভোট। অতএব আমাদের যে 48খানা জনমুখী প্রকল্প চলছে তার সুফল কল্যাণ। তার এখানে ভোটটা তৃণমূলের একটাই পোস্ট, মমতা ব্যানার্জি ল্যাম্প পোস্ট, আর সব বলে ল্যাম্প। পরে বলবে, তুমি থাকো, কমপ্লিট হয়ে যাবে তারপর তোমারটা বলবে। প্রথম কথা হচ্ছে যে জনমুখী প্রকল্প যেটা আছে, জনমুখী প্রকল্পই আমাদের রেজাল্ট তৈরি করবে। আর প্রথম কথা হচ্ছে এই শ্রীরামপুর লোকসভা সিটে মাইনরিটি ভোট একটা বিরাট ফ্যাক্টর, এটা একটা বড় পার্সেন্টেজ আছে এবং সেই মানে জাঙ্গিপাড়া ওই দিকটা, জাঙ্গিপাড়া ফুরপুরা বলে না, আর চণ্ডীতলাতেও আছে, মোটামুটি জগৎবল্লভপুরেও আছে, ডুমজুরেও আছে। ডুমজুরেও একটা বিশাল, ডুমজুরে একটা মুসলিম কমিউনিটি আছে, জগৎবল্লভপুরেও আছে, জাঙ্গিপাড়ায় বেশি আছে। ফুরপুরা তো জাঙ্গিপাড়াতে, ওটা মুসলিমদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তীর্থস্থান আজমির শরীফের পর, সেখানে আছে। সেখানকে পীর সাহেব যিনি আছেন তহা সিদ্দিকী, তিনি আবার, আমি আগেও বলেছি আবার বলছি, তার প্রতি আমরা আস্থাশীল এবং মাইনরিটি ভোট আমরা পাবো। হ্যাঁ, ওই জায়গাটা আমরা পাবো এবং মেয়েদের ভোটও আমরা পাবো। সেটা যে কাস্ট হোক আর যাই হোক, আমরা সব রকম শ্রেণীর মেয়েদের ভোট পাবো, সে ওবিসি মাইনরিটি থেকে আরম্ভ করে সকলে।